মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালেদাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে নিল স্বতঃস্ফূর্ত ভাবে। ইলিয়াস, ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15ই আগস্টে 32 সামরিক অভ্যুত্থান। এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদেতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব, এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন, যে অবস্থাতেই আছেন, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় সংগঠিত করে, বিজয় অর্জন করে, তারা যাতে একটা সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্জয় ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে। এই আমার বক্তব্য। আচ্ছা, আমার চাওয়ার কিছু নাই স্যার। কিন্তু একটা কোশ্চেন, ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন, ধরেন 24-এর বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন। আপনার লাইভে এই মুহূর্তে 4.5 লাখ মানুষ দেখছে, এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম, আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি। আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধহয়
10টা কমেন্ট পড়েছে আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে। এত জনপ্রিয় একজন মানুষ, আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার? সেই কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি? মাফ করে দিয়েছি। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। আচ্ছা, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। তার জন্য তো আমরা দায়ী নয়, উনি দায়ী। এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন, যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে, তার জন্য তো আমরা দায়ী নই। তবে হ্যাঁ, একটা সময়ে আমি যখন চীনে ছিলাম রাষ্ট্রদূত দূতাবাসে, তিনি আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন। কারণ আমার বাবা মনে করতেন যে আমরা আর জিয়া রহমান সব এক, কিন্তু উনি ভেতরে খবর জানতেন না। জিয়া রহমান যখন দেখলো যে তিনি সেনা পরিষদের প্রায় 4,000 লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ, ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না, সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান সানগ্লাস, রেবন, গঞ্জি, কাঁধে কোদাল বসে আছেন, এই সমস্ত। কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে, সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো স্কোপ ছিল না, তারা জানতেন না। সেখানে তার অবস্থা ছিল নরবলে, কারণ ওখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন, যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য, তিনি হয়তো বুঝতে পারেন নাই। তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন, আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেট আস ফরগেট এন্ড ফরগিভ, তোমরা আমাদের পাশে দাঁড়া। আমরা বললাম স্যার, এটা আপনার পক্ষে, আপনার বললেন, আমি কৃতার্থ, কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব। কারণ এর জন্য সম্ভব না, আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন, সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই, প্রথম গুলিটা আমাকেই খেতে হবে।